আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই টি20 কেমিস্ট্রি লেকচার সিরিজে। তো এই সিরিজটা আসলে মূলত কাদের জন্য? এই সিরিজটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের জন্য, যারা মনে করতেছেন হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে আমি একটা চ্যাপ্টার শেষ করে ফেলতেছি বা পড়াশোনা একটু গ্যাপ দিয়েছেন, তাদের জন্য বলতেছি। আমার এই স্লাইডটাতে আমি এমন করে সাজিয়েছি যে আপনি হচ্ছে টোটালটা ক্লাসটা একবার দেখবেন, দেন আমি পিডিএফটা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব, ওইখান থেকে হচ্ছে ডাউনলোড করে পিডিএফটা একবার পড়বেন। এই রিলেটেড আরও কিছু কথা বলছি, ওই জিনিসগুলো শুধু দেখবেন। 100% আপনি যে কোনো বোর্ডেরই হন না কেন ইজিলি হচ্ছে এখানে সবগুলো এমসিকিউ সলভ করতে পারবেন, যেগুলো হচ্ছে জৈব যৌগ থেকে আসবে। তো এটাতে আজকে আমরা হচ্ছে 20 মিনিটে হচ্ছে জৈব যৌগের টোটাল সবকিছু এমসিকিউ শেষ করার চেষ্টা করব। স্লাইডগুলো হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবেই সাজানো হয়েছে যে অধ্যায়ের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যেন হচ্ছে শেষ হয়ে যায়। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করি। দেখেন, এইটাতে প্রথম যে কোশ্চেনটা ছিল, বলতেছে জৈব যৌগের অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত হয়। একদম আমরা ফান্ডামেন্টাল যেই জিনিসটা জানি, এটা হচ্ছে কি বলেন তো, মিথেনের নাম জানি আমরা। এই মিথেনটা আসলে কি? ওই সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনের জন্য শর্টকাটটা কি ছিল? ওই অধাতু অধাতু নাকি মিলে হচ্ছে সমযোজী বন্ধন অংশগ্রহণ করে, বন্ধন গঠন করে আর কি। তো কার্বন হাইড্রোজেন দুইটাই হচ্ছে কি এখানে আমি অধাতু হিসেবে কল্পনা করতে পারি, যেহেতু আমার হচ্ছে পর্যায় সারণীর ডান দিকে আছে। আচ্ছা, এখন যেহেতু দুইটাই পদার্থ আমি কল্পনা করতে পারি, এটা তাহলে সমযোজী বন্ধন হবে। আচ্ছা, গেল এই কথাটা, সমযোজী বন্ধন এটা ইজি ছিল। এটা কখন আসছিল? এটা মোটামুটি হচ্ছে 17তে আসছিল যশোর বোর্ডে। যাই হোক, তারপরে দেখেন, তারপরে তারপরে কোশ্চেনটা হচ্ছে জৈব যৌগের মৌল শনাক্তকরণের জন্য কোন পরীক্ষা। এখন আপনি ধরেন যে আপনি হচ্ছে ল্যাসাইন পরীক্ষা, যেটা আপনি জানেন না, কিন্তু বাকিগুলোর দিকে তাকাই, আয়োডোফর্ম পরীক্ষা, কার্বিলামিন পরীক্ষা, বেয়ার পরীক্ষা, এদের সাথে তো কিছুটা পরিচিত হওয়ার কথা। যদি পরিচয় নাও হয়, আমি এখানে বলে দিচ্ছি। দেখেন, আয়োডিফর্ম কখন? আয়োডিফর্ম দ্বারা আমরা আসলে ওই যৌগটাকেই শনাক্তকরণ করি যাদের হচ্ছে CH3CO অংশটুকু আছে, এবং CH3CH OH এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, তাদেরকে হচ্ছে আমরা সেই আয়োডিফর্ম দ্বারা হচ্ছে চিহ্নিত করতে পারি। মানে আয়োডিফর্ম রিয়াকশনটা হচ্ছে তারা দেয় যাদের এই অংশটুকু আছে। এটা নিয়ে আরেকটু পরে আবার একটু কথা বলা হবে। দেন আমি আসি কার্বিলামিনের কথা। এখন কার্বিলামিনটা আসলে কেন করা হয়? এখানে হচ্ছে আমরা জানি 1 ডিগ্রি অ্যামিনে কার্বিলামিন হচ্ছে রিয়াকশন দেয়, দেন ওইখানে ক্লোরোফর্ম শনাক্তকরণের ক্ষেত্রে হচ্ছে কার্বিলামিন এখানে ব্যবহার করা হয়। তো এটা বুঝতেছি যে কার্বিলামিন পরীক্ষাটাও এটার জন্য না। তারপরে বেয়ার পরীক্ষা, আমরা অসম্পৃক্ততার জন্য ডাবল বন্ধন ট্রিপল বন্ধন যেটা ছিল, তার জন্য আমরা বেয়ার পরীক্ষা করতাম। তখন কি হতো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতাম। ওই জায়গায় হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বা বেগুনি বর্ণ হচ্ছে বর্ণহীন হয়ে যেত এবং গ্লাইকল তৈরি করতো। আচ্ছা, যাই হোক, তার মানে বুঝতেছি প্রথম তিনটা না, তার মানে ল্যাসাইনটাই হইতেছে, এটা হচ্ছে সে আমার আনসার। তারপরেরটাতে আসেন, ক্যাটানেশন ধর্ম কে প্রদর্শন করে? আচ্ছা, ক্যাটানেশন ধর্ম হচ্ছে যে অধ্যায়টাই জৈব যৌগ, এবং সেকেন্ড পেপার পড়তেছেন, ওখানে অবশ্যই কি হবে? যে হচ্ছে কার্বনই হবে, এটা বোঝা যায়। আচ্ছা, সমস্যা নাই, কার্বনের আরো কয়েকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে। তার মধ্যে কার্বনে হচ্ছে একাধিক দেখতেছি আমরা সন্নিবেশ, সরি, সংকরায়ন প্রদর্শন করতেছি। যেমন হিরকের ক্ষেত্রে দেখতেছি sp3, গ্রাফাইটের ক্ষেত্রে হচ্ছে sp2, এগুলো আসে। এবং এখানে এমন একটা স্ট্রাকচার আছে যেটা হচ্ছে ফুলারিন, ফুলারিনের সংকেত হচ্ছে C60। আচ্ছা, এটার এদের মধ্যে যে সংকরণটা হয় এটা হচ্ছে sp2। এটা দেখতে ফুটবল আকৃতির, বৃহৎ বৃহৎ আকৃতির, বুঝতেছেন? এখানে 60টা দরকার আছে, এখানে এটাকে হচ্ছে বাকি বল নামে ইয়ে করতেছে। আচ্ছা, একটা কার্বনের পারমাণবিক ভর যদি হচ্ছে, পারমাণবিক ভর যদি 12 হয়, তাহলে 60টার কত হবে? 720 বলতে পারে। এই যে ফুলারিনের আণবিক ভর কত, এটাও কিন্তু আসতে পারে। আচ্ছা, যাই হোক, তো বুঝছি ক্যাটানেশন ধর্ম প্রদর্শন করবে কার্বন, এটা নিয়ে কোনো কথা নাই। কোনটি সুষম চাকরিক যৌগ? আচ্ছা, সুষম চাকরিক যৌগ কাদের বলবো? আমরা এই জৈব যৌগ নিয়ে যখন কথা বলবো, চাকরিক মানে হচ্ছে একটা চক্র গঠন করবে, ওইটা নিয়ে কোনো টেনশন নাই। এই হচ্ছে এরকম একটা চক্র গঠন করতে পারে, এমন একটা চক্র গঠন করতে পারে, যে কোনো শেপের একটা চক্র গঠন করতে পারে। এই যে চক্রগুলা গঠন করছে, দেখেন এইগুলার প্রত্যেকটা যে কর্নার আছে, এই কর্নার গুলো হচ্ছে কার্বন নির্দেশ করে। প্রত্যেকটা কর্নার যদি হচ্ছে কার্বন নির্দেশ করে, তাইলে সুষম কখন বলবো, আর হচ্ছে যে বিষম কখন বলবো, বা হেটারো কখন বলবো। যদি প্রত্যেকটা কর্নারই হচ্ছে কার্বন থাকে, তখন জিনিসটাকে বলে সুষম। আর যদি প্রত্যেকটা কর্নারে কার্বন না থাকে, অন্য কিছু একটা থাকে, হইতে পারে অক্সিজেন, হইতে পারে নাইট্রোজেন, হইতে পারে সালফার, যে কোনো কিছু হইতে পারে, তখন এই জিনিসটাকে বলে হচ্ছে কি বিষম বা হচ্ছে হেটারো। এখন চাইছে আমার কাছে সুষম,
এখন এখানে সুন্দর করে আপনাদের একটা চার্ট দিয়ে দিছি, এর বাইরে আশা করি আসবে না, ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই। সুষম বিষমের ক্ষেত্রে আলাদা করে সেপারেট করে দেওয়া আছে। এই যে সেপারেট করে দেওয়া আছে এর মধ্যে আমরা দেখতেছি যে এই যে ন্যাপথালিন যেটা আছে, ন্যাপথালিনের সংকেতটা এখানে দেওয়া আছে। শুধু যে ন্যাপথালিন আসতেছে এমন না, এখানে অ্যানথ্রাসিন আসতেছে, ফিনান্থ্রিনও আসতেছে, কিন্তু অ্যানথ্রাসিনটা আসছে আর কি, ফিনান্থ্রিনটা এখনো আসে নাই। যাই হোক, এখন ওই জায়গায় দেখেন ফিউরান শব্দটা আছে, যেখানে হচ্ছে প্রত্যেক কর্নারে নাই, অক্সিজেন একটা আছে এক কর্নারে। থায়োফিনের দেখতেছি একটাতে হচ্ছে সালফার আছে। তার মানে আমি বুঝলাম যে এই যে এখানে ফিউরানের কথা বলছি ওইখানে স্ট্রাকচার আছে, এখানে পিরিডিনের কথা বলছি ওইখানে স্ট্রাকচার আছে, থায়োফিন আছে ওইখানে স্ট্রাকচার আছে, সুন্দর করে দেখে দিব। ওই প্রত্যেকটাতে দেখি একটাতে উ, আরেকটা সরি একটাতে হচ্ছে উ, একটাতে হচ্ছে এস, আরেকটা হচ্ছে এন, এরকম থাকতেছে, মানে অক্সিজেন সালফার নাইট্রোজেন থাকতেছে। এই কারণে হচ্ছে যে আমরা সুষম চাকরিক আর বিষম চাকরিকে আলাদা করতে পারতেছি। সুষম চাকরিক মানে প্রত্যেকটা কর্নারই কার্বন থাকা লাগতো, আর বিষম মানে যে কোনো একটা যদি চলে আসে। তারপরে যাই হ্যাটারো কখন বলবো, তো হ্যাটারো মানে হচ্ছে বিষম, যেই কথাটা বারবার আসতেছিল। এই যে ইথিলিন অক্সাইডের কথা যদি বলি, এই সেই ইথিলিন অক্সাইড, এই হচ্ছে কর্নার, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে। আচ্ছা, তারপর এই হচ্ছে এখানে অক্সিজেন আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, এখানে তো অক্সিজেন চলে আসছে, তাহলে কি এটারে হ্যাটারো বলে দিব নাকি? কিন্তু কাহিনী তো বলছে কি এই অ্যারোমেটিক যৌগ, ইথিলিন অক্সাইডটা তো ভাই অ্যারোমেটিক যৌগ না। কিন্তু এই যে বেনজিনের কথা বলি এটা অ্যারোমেটিক যৌগ, কিন্তু এটা হ্যাটারো না, কারণ প্রত্যেকটা কার্বনে হচ্ছে কি, প্রত্যেকটা কর্নারে হচ্ছে কার্বন আছে। এই পিরিডিন যেটা স্ট্রাকচার প্রিভিয়াস স্লাইডে কর্নারে রেখে দিছি, এটা হচ্ছে এমন, এটা অ্যারোমেটিক যৌগ, প্লাস এখানে কি এন আছে, প্রত্যেকটা কর্নারে কার্বন পাওয়া যাচ্ছে না, এইখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানেও কার্বন, এখানেও কার্বন, এখানেও কার্বন, কিন্তু এই জায়গাতে হচ্ছে নাইট্রোজেন, তার মানে এটা হ্যাটারো হয়ে গেছে। এই হচ্ছে আনসার। তারপরে আসো, এই হচ্ছে একটা আমার অণু, এই অণুতে সিগমা আর পাই বন্ধন সংখ্যা জানতে চাইছে। দেখেন আমার তো এটা আঁকা জানা লাগবে, এটা আঁকে কিভাবে, এই হচ্ছে সেই স্ট্রাকচারটা আমি আঁকলাম। তারপর এইখানে যে আমরা এই যে রেড কালার যেগুলো দেখতেছ, এই জিনিসগুলো হচ্ছে সিগমা। আচ্ছা, আমরা জানি ট্রিপল বন্ধনের মধ্যে একটা সিগমা হয়, দুইটা হয় পাই, তাহলে এই হচ্ছে আমি যখন সিগমা গুলা গুনতেছি আসতেছে 5টা, সমস্যা নেই। পাই কয়টা, ওই যে উপরে একটা পাই, এই নিচে একটা পাই, টোটাল হয়েছে 2টা, এই হচ্ছে 2টা, আনসার হবে হচ্ছে এইটা। ঠিক এইটাতে আরেকটা কোশ্চেনও করতে পারে, কি কোশ্চেন করতে পারে, যে এই কার্বনের সংকরায়ন কত এবং এই কার্বনের সংকরায়ন কত। সংকরায়নের জন্য কি একটা শর্টকাট, যদি 2টা পাই বন্ধন থাকে তখন হবে sp, যদি একটা থাকে হবে sp2, যদি একটাও না থাকে তখন হবে sp3। এখন আমি এখানে দেখতেছি যে এইখানে একটাও নাই, তার মানে এটা কি হবে বলো, এটা হবে হচ্ছে sp3। কি একটাও নাই, পাই বন্ধন একটাও নাই। এখানে দেখতেছি পাই বন্ধন আছে কয়টা, 2টা, যেহেতু 2টা আছে এটাকে আমি বলবো কি বলতো, sp সংকরণ আছে, এটাও কিন্তু আসে। তারপরে আসো, এখানে অ্যামাইডের কার্যকরী মূলক কোনটা এটা জানতে চাইছে। শোনো, এটাকে এতগুলা স্টার দেওয়ার কারণ হচ্ছে তোমরা যেই বোর্ডে পরীক্ষা দিতেছো কোনো না কোনো বোর্ডে 100% শিওর আসতেছে। এখন আমি কিভাবে বলবো যে তুমি কোন বোর্ডে পরীক্ষা দিতেছো, এটা আসবে 100% শিওর, ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই। এখন সুন্দর করে দেখো, অ্যামাইডের যখন যেমন কার্যকরী মূলকটা আসছে, এটা এখান থেকে বুঝলাম যে এটা হচ্ছে অ্যামাইড। এখানে বাকি এটা যেটা ছিল এটা হচ্ছে অ্যামিন ছিল, সাবস্টিটিউটেড অ্যামাইডের কথা বলা আছে, এখানে আবার হচ্ছে থায়ো সায়ানাইডের কথা বলা আছে, যেগুলো বলা আছে দেখো এইখানটাতে আমরা যে কাজটা করব, সবগুলা চার্ট এখানে দেয়া, আমি বাছাই করে দিতেছি কয়েকটা, ওইগুলো অ্যাটলিস্ট দেখলে মোটামুটি এনাফ, যে আচ্ছা আর লাগবে না। আর আমার মতে সবগুলাই এক নজরে দেখে যাওয়া উচিত। যেমন এখানে থায়োলেটটা আছে, অ্যামিনেটটা আছে, সায়ানাইডেরটা আছে, অ্যামাইডেরটা আছে, এসিড হ্যালাইডেরটা আছে। এই জিনিসগুলো দেখলে মোটামুটি যে হ্যাঁ আর লাগতেছে না, মানে এগুলো তো একটু অপরিচিত এই কারণে। তারপরে আসো, এরকম একটা যৌগের নামকরণটা জানতে যায়। আচ্ছা, নামকরণ করার আগে অ্যাটলিস্ট আমার হচ্ছে কি করা লাগবে বলো, যে আগে তো ফর্মটা দেখা লাগবে এটা কিভাবে সাজানো আছে, তার উপর বেস করে আমি নামকরণ করব। আমি এরকম করে নামকরণ সাজাইলাম। এখন নামকরণের প্রথম ধাপটাই হচ্ছে বড় চেইন বাছাই করা। বড় চেইন কোনটা, এই এটা হচ্ছে সেই বড় চেইন। এখন আমি কি করব, নাম্বারিং করব, এই হচ্ছে 1 2 3। এখন বলতে পারতাম নিচ থেকে কেন করি নাই, নিচ থেকেও যদি করতাম ঠিক সেমই হয়তো। কেন, 2 নাম্বার কার্বন এখানে কার্যকরী মূলক ওএইচ আসতেছে, উপর থেকে করলেও 2 নাম্বার কার্বনে আসে, নিচ থেকে করলেও 2 নাম্বার কার্বনে আসতেছে। আচ্ছা, ওএইচটা পাওয়া গেছে। এখন নাম্বারিং করার ক্ষেত্রে দেখতেছি 2 নাম্বার কার্বনে এখানে একটা মূলক যুক্ত আছে, এর নাম কি বলো, মিথাইল। তাহলে 2 নাম্বার কার্বনে যেহেতু মিথাইল আছে, এন্ড দেন টোটাল কার্বন হচ্ছে 3টা, H2 মিথাইল, এখানে প্রোপেন না বলে শব্দটা হবে কি বলো, প্রোপ। শব্দটা হবে কি বলো,
প্রুফ, এ হচ্ছে প্রুফ, প্রুফ টু অল, এটা হবে হচ্ছে আনসার। আচ্ছা, তারপরে দেখো এইখানে এরকম একটা স্ট্রাকচার আছে, তো এই স্ট্রাকচারটা হচ্ছে নামকরণ করতে বলছে। এই স্ট্রাকচারটা আমি এখানে আঁকলাম, হুবহু যা দেয়া আছে তা আমি এখানে আঁকলাম, কোনো সমস্যা নেই। এখন নাম্বারিং করার ক্ষেত্রে আমি এইখান থেকে নাম্বারিং করতেছি। আরেকজন বলবে কেন ভাই আপনি এই দিক থেকে করেন না কেন? এখানে একটা জিনিস ব্যাপার স্যাপার আছে নামকরণের ক্ষেত্রে, CHO এবং COOH যদি থাকে তাহলে তাদের থেকেই নাম্বারিং করতে হয়। এই যে CHO আছে এই কারণে তাদের থেকে নাম্বারিং করতে হয়। তার মানে 2 নাম্বার কার্বনে আছে হচ্ছে মিথাইল, যা M দ্বারা শুরু। 3 নাম্বার কার্বনে আছে হাইড্রোক্সিল, যেটা হচ্ছে কি H দ্বারা শুরু। অ্যালফাবেটিক অর্ডারে H যেহেতু আগে, আমার বলতে হবে 3 হাইড্রোক্সি 2 মিথাইল। এখানে কার্বন আছে কয়টা? 4টা, তাহলে বিউটানিল। তার মানে এটা হচ্ছে না, এখানে ভুল দেয়া আছে আর কি। এই হচ্ছে, এইটা হচ্ছে আনসার, ঠিক আছে। তারপরে এখন এখানে বলতেছে এই যৌগের কয়টা সমাণু সম্ভব। দেখো এটার জন্য অনেকে হচ্ছে বলে যে এমন এমন কত সূত্র বানায়, আসলে আমি বলবো যে ওই সূত্রগুলো আদৌ কিছু মনে থাকবে না, আর এইগুলো সূত্রের মধ্যে পড়ে না। এখানে দেখো একটা প্যাটার্ন ফলো করে বিদায় হচ্ছে বলে দিচ্ছে। আসল কথাটা হচ্ছে যে এখানে সিলেক্টেড কতগুলো হচ্ছে তোমার মুখস্থ করতে হবে। ভালো কথা হচ্ছে এটা যে সবগুলারই কিন্তু বের করা যায়, যে আমি এখান থেকে একটু চিন্তা ভাবনা করলে এখানে যে এটার 3টা আসে, এটার 5টা, এগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা করলে বের করা যায়। তো যাই হোক, আমি বলবো এই সময়টাতে আর বের টের করার দরকার নাই। আমি এখানে যে অংশটুকু দিয়ে দিছি আলাদা করে মার্ক করে দিছি, তুমি চাইলে শুধু ওই অংশটুকুই মুখস্থ করে ফেলতে পারো যে ওইটার কয়টা সমাণু আছে। আর যদি যে চাও না আমি সবগুলাই করব, এটা সবচেয়ে বেশি বেটার হয়। না পারলে যতগুলো সিলেক্টেড দাগানো আছে ওইগুলো করলেই এনাফ। আচ্ছা যাই হোক, এটার জন্য এখানে কয়টা ছিল? 3টা ছিল। কেউ যদি হচ্ছে আর একটু এক্সট্রা সেফ থাকতে চাও তাদের জন্য বলবো হচ্ছে এটাও দেখে রাখতে পারো, তবে এই জিনিসটা অ্যাডমিশনে খুব বেশি আসে। আচ্ছা, তারপরে আসো, এখন নিচের কোনটি হচ্ছে কিটোএনল টটোমারিতা প্রদর্শন করে? দেখো এখানে কিটোএনল শব্দটা লেখা আছে না? এই যে কিটোএনল শব্দটা লেখা আছে, কিটোএনল মানে কি জানো? যে এখানে হচ্ছে এই যে টটোমারিজমের কথা বলতেছে। আচ্ছা, টটোমারিতা প্রদর্শন, এটার একদম শর্টকাটে কথা, এটার আনসার কি হবে বলো? এটার আনসার হবে, তুমি কোশ্চেনে তাকায় দেখবা, অপশনে তাকায় দেখবা কিটোন লেখা আছে কোথায়, কিটোন লেখা আছে কোথায়, কিটোনটাই হবে আনসার। আমি দেখতেছি এখানে কি আছে বলো? বিউটানল। তার মানে বুঝলাম কিটোইনল অথবা টটোমারিতা শব্দটা পাইলে কিটোন যেটা হবে এটাই হচ্ছে এখানে আমার আনসার, এই হচ্ছে আনসার। এখানে আরো কয়েকটা কথা বলা আছে, যে ওই টটোমারিজমের সাথে রিলেটেড অবস্থান সমানও আছে, কার্যকরীমূলক সমানও আছে, চেইন সমানও আছে, মেটামারিজম আছে। তো ওই দুটার মধ্যে অবস্থান সমানও এন্ড কার্যকরীমূলক সমানও হচ্ছে বেশি আসে, এই কারণে হচ্ছে এই দুইটা সংজ্ঞা আমি একটু লিখে দিছি। সংজ্ঞা বলতে চেনার উপায়টা, যেমন অবস্থান সমানও বুঝবো কিভাবে? কার্যকরীমূলকের অবস্থান পরিবর্তন হবে। ভাই কি বললেন, এটা হইলো কার্যকরীমূলকের অবস্থান পরিবর্তন? দেখো বিউটিন 1 আর বিউটিন 2 লিখছি, এই দুইটা সংকেত লিখলাম। এই যে ডাবল বন্ধনটা ছিল 1 নাম্বার কার্বনে, তারপরে ডাবল বন্ধনটা শিফট হয়েছে 2 নাম্বার কার্বনে। এই ডাবল বন্ধনের কার্যকরীমূলকের শিফট হওয়াটাই বলতেছে এখানে আমার কি বলতো? অবস্থান সমানু। সেমই কিন্তু ছিল, এটাও বিউটিন এটাও বিউটিন, কিন্তু কার্যকরীমূলক অবস্থানটা শুধু চেঞ্জ হয়েছে। এবার এখানে আসো, কার্যকরীমূলক সমানু মানে কার্যকরীমূলকটাই চেঞ্জ হয়ে যাবে, এই যে কার্যকরীমূলকটা পরিবর্তন হবে। ইথার আর অ্যালকোহল, কই ইথার আর কই অ্যালকোহল, হ্যাঁ দুইটা চেঞ্জ হয়ে গেছে। আসো সামনে যাই, দেখো এখানে বলতেছে ডাইমিথাইল ইথার এবং হচ্ছে কি ইথানল মানে হচ্ছে অ্যালকোহল, পরস্পরের মধ্যে কি সমাণু হবে? এই হচ্ছে কার্যকরীমূলক সমাণু। বোঝা গেছে কথা? এখন জ্যামিতিক সমাণু বলে একটা টার্ম আসছে, এই কারণে জ্যামিতিক সমানুতা এখানে বলে দিলাম যে জ্যামিতিক সমানুতার শর্ত কি। জ্যামিতিক সমানুতার শর্তটা হচ্ছে, দেখো তোমার কাছে কার্বন কার্বন ডাবল বন্ধন থাকা লাগবে, এবং যেই কার্বনটা আছে ডাবল বন্ধনযুক্ত যেই দুইটা কার্বন আছে ওই কার্বনটাতে যেই মূলকগুলা যুক্ত থাকবে এই দুইটা সমান হইতে পারবে না, এই যে এখানে লিখে দিছি। এবং এম আর এন এটাও সমান হইতে পারবে না। যেমন আমি এখানে লিখি কার্বন কার্বন ডাবল বন্ধন, এই হচ্ছে হাতগুলা, মনে করো এখানে আছে হচ্ছে এইচ, এখানে আছে হচ্ছে সিএল, এখানে আছে এএস, আচ্ছা ধরো CH3, এখানে আছে হচ্ছে CH3। তার মানে কি একই কার্বনে একই মূলক চলে আসছে না? তার মানে এটা কি আমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। যদি করাইতে চাই তাহলে কি হবে? এখানে অন্য কিছু একটা দিয়ে দাও। আচ্ছা এখানে এইচ দিয়ে দিলাম, ও আচ্ছা তাইলে করবে। বোঝা গেছে কথা? ভিন্ন থাকা লাগবে আর কি একই কার্বনে। তারপরে আস বিউটিন 2, বিউট 2 ইন অথবা বিউটিন 2 কোনটা প্রদর্শন করে? আমি বলতেছি জ্যামিতিক সমানতা, কারণ কি এই হচ্ছে এটার সেই স্ট্রাকচার, এই হচ্ছে ডাবল বন্ধন আছে
এবং এই কার্বনটাতে এই হাইড্রোজেন CH3 ভিন্নমূলক, এখানে আছে H, এখানে CH3 ভিন্নমূলক, তার মানে হবে। তারপরে আসো আলোক সমানতা প্রদর্শন করে। কারা আলোক সমানতা প্রদর্শন করে? যাদের মধ্যে হচ্ছে কি একটা কাইরাল কার্বন পাওয়া যাবে। এখন যদি বলো কাইরাল কার্বন কি, কাইরাল কার্বন মানে হচ্ছে একটা কার্বনে কি চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকলে তাকে কাইরাল কার্বন বলে। তাহলে এই জিনিসগুলো তো আমার আঁকা পারা লাগবে, আমি ধরো এই জিনিসগুলো আঁকতে আমি পারছি। তারপরের কথা কি, আমি দেখতেছি যে এই ক নাম্বারটা আমার আনসার বলতেছে না, ক নাম্বারটা এখানে আঁকছি, এই জায়গাতে দেখো এখানে CH3 আছে, এখানে H আছে, দুইটা ভিন্ন, OH আছে তিনটা ভিন্ন, এই হচ্ছে এখানে ইথাইল আছে, মানে চারটাই ভিন্ন, তার মানে এটাই হচ্ছে আনসার। এটা কেন আনসার হয় নাই? এই দেখো এখানে CH3 আছে, এখানে CH3 আছে, এটা তো সেম হয়ে গেছে, হবে না। এখানে CH3 আছে, এখানে CH3 আছে, এটাতে কি হয়ে গেছে বলো? সেম হয়ে গেছে, হবে না। আর এটাতে হবে না কেন? এখানে দুইটা H2 আছে, দুইটা H2 আছে, কাইরাল কার্বন পাওয়াই পসিবল না। তারপর এটাতে আসো, মেসোযৌগ কখন হবে? মেসোযৌগের জন্য শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে কয়টা? কাইরাল কার্বন থাকতে হবে দুইটা, এবং কাইরাল কার্বন যুক্ত এইখানে যদি A B C যুক্ত থাকে তাহলে অবশ্যই এইখানেও A B C সেম মূলকগুলা যুক্ত থাকতে হবে। তাহলে এটা কিভাবে বুঝবো? দেখো ঘ নাম্বারটা যে আমার আনসার হবে না প্রথমে বুঝে ফেলছি, কারণ এখানে কাইরাল কার্বন হচ্ছে একটা। এখন আপনি বলতে পারেন যে কিভাবে বুঝলেন যে এখানে একটা? দেখো এখানে কার্বনে তিনটা হাইড্রোজেন, হবে না। এখানে দুইটা হাইড্রোজেন, এটাও হবে না। এখানে তিনটা হাইড্রোজেন, এটাও হবে না। মানে কাইরাল কার্বন মানে তো চারটা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকা লাগবে, এখানে নাই। তারপরে এগুলা দেখেও কিন্তু বলা যায় কোনটা হবে কি হবে না। আমি বলছি কাইরাল কার্বনে এইখানে যে তিনটা যুক্ত থাকবে, অপর পাশে ঠিক সেম তিনটাই যুক্ত থাকা লাগবে। এখানে COOH আছে, এই পাশে কি COOH আছে? নাই, হবে না। এখানে Cl আছে, এখানে কি Cl আছে? নাই, হবে না। বাকি রয়েছে এটা, এটাই টোটাল শর্ত ফলো করে, যেটা আমি এখানে এঁকে দিছি। তারপরে দেখো ফিউরান যৌগে সঞ্চারণশীল ইলেকট্রন কয়টি? আমরা যখন এখানে আঁকতে গেছি এটা হচ্ছে সেই ফিউরানের সংকেত, এই হচ্ছে একটা পাই বন্ধন, এই হচ্ছে একটা পাই বন্ধন, দুইটা পাই বন্ধন, দুইটা পাই বন্ধন, তার মানে হচ্ছে ইলেকট্রন কয়টা? চারটা। আর এইখানে হচ্ছে মুক্ত জোড় আছে দুইটা, টোটাল হয়েছে কয়টা বলো? এই হচ্ছে 6টা। অ্যান্থ্রাসিনে সঞ্চারণশীল পাই ইলেকট্রন, এই আমি অ্যান্থ্রাসিন আঁকছি, টোটাল পাই বন্ধন আছে 7টা, আমি 2 দ্বারা গুণ করলে এখানে আমার আসছে কত? এই হচ্ছে 14টা। বেনজিন বলয়ে COOH মূলকে উপস্থিত থাকলে কত নং কার্বন হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বেশি? তো এটা খুব বেশি পরিমাণে স্টার দিয়েছি, এটা এই স্লাইড থেকে আসবেই আসবে এমন একটা। আচ্ছা, এর আগে জানা লাগবে অর্থপ্যারা নির্দেশক কি। অর্থপ্যারা নির্দেশক হচ্ছে সক্রিয়কারী মূলক, তারা 2, 4, 6 কার্বনে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। এখানে আমি সবগুলা লিখে দিছি, এখানে একটা ব্যতিক্রম দিছি। কোনটাকে ব্যতিক্রম দিছি? Cl, এটা সক্রিয়কারী মূলক না। আচ্ছা, এর জায়গায় আমি কি লিখতে পারি বলো? ব্রোমিনও হইতে পারে, আয়োডিনও হইতে পারে, হ্যালোজেন গ্রুপের গুলো আর কি। এর অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও সক্রিয়কারী মূলক না। এবার আসো মেটা নির্দেশক। মেটা নির্দেশক চেনার উপায় হচ্ছে ডাবল বন্ধন, অথবা আমার কাছে কি থাকবে বলো? ট্রিপল বন্ধন থাকবে। এই হচ্ছে আমি সবগুলা লিখে দিছি, এগুলার একটা স্ট্রাকচার এখানে আইকা বোঝানো যায়। যখন দেখো আমি যদি সি ডাবল বন্ধন ও এই হচ্ছে এইচ, এই জিনিসটা আমি আঁকছি, দেখো এটার আকার মধ্যে ডাবল বন্ধনের অস্তিত্ব পাওয়া গেছে অথবা ট্রিপল বন্ধনের অস্তিত্ব পাওয়া গেছে। যাদের ডাবল বন্ধন ট্রিপল বন্ধন পাওয়া যায় তারা হচ্ছে মেটা নির্দেশক, এবং তারা হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক, তারা 3 আর 5 নাম্বার কার্বন ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। আমি দেখতেছি COOH কি মেটা নির্দেশক, এই কারণে হচ্ছে 3 নাম্বার কার্বনে তাদের ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। এখানে বলতেছি নিচের কোনটা হচ্ছে সক্রিয়তা হ্রাস করে? মেটা নির্দেশক হচ্ছে হ্রাস করে। মেটা নির্দেশক চিনার উপায় কি? তাদের স্ট্রাকচার রাখলে হচ্ছে ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন পাওয়া যায়, পাওয়া গেছে, তার মানে এটাই হচ্ছে এখানে আমার আনসার। এখন যারা বলো যে আমি স্ট্রাকচারটা আঁকতে পারি না, তাদের জন্য শাস্তি কি? এখানে আমি যেগুলো লিখছি এগুলো ডিরেক্ট মুখস্থ করে না। তারপরে আসো অর্থপ্যারা নির্দেশক কোনটা? যেইটাকে আঁকলে শুধু একক বন্ধন পাওয়া যায় সেটাই অর্থপ্যারা নির্দেশক, এই হচ্ছে সে আমার আনসার। যদি বলো যে না আমি পারি না, তাহলে ওইখানে যা লিখছি তা মুখস্থ করে না, এটা হচ্ছে তোমার শাস্তি। মেটা নির্দেশক কি? ঠিক সেম, ডাবল বন্ধনের কথা অথবা মুখস্থ করে নেওয়া। বলতেছি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। এখন কাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে? যাদের উপর পজিটিভ সাইন থাকবে অথবা অষ্টক সংকোচন থাকে। আচ্ছা দেখো এই যে এখানে কতগুলা লেখলাম না, এর বাইরে কোনো ইলেকট্রোফাইল হয় না। আর এমন হইতে পারে কোনো কিছু দেওয়া আছে যার উপর শুধু প্লাস দেওয়া আছে, প্লাস দেওয়া থাকলে বলবো তারা ইলেকট্রোফাইল, অথবা এই যে জিনিসগুলো আছে তাদেরকে বলবো হচ্ছে আমি কি বলতো? ইলেকট্রোফাইল। তো এখানে দেখতেছি এই হচ্ছে সেই ইলেকট্রোফাইল।
এখন বলছে কার্বনিয়াম আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম, এই যেগুলাতে স্টার দেওয়া এগুলা কোনো না কোনো বোর্ডে আসবে, এটা 100% শিওর। ঠিক আছে, তো এবার দেখো কার্বনিয়াম, এখানে আমরা ফ্রি রেডিকেলের কথা জানি, সেটা হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। ঠিক সেম কার্বোক্যাটায়ন অথবা কার্বনিয়ামের ক্ষেত্রেও 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। তবে অ্যানায়ন অথবা কার্বনায়নের ক্ষেত্রে হচ্ছে উল্টা ক্রমটা হয়। আচ্ছা, কোনো সমস্যা নেই। আর এটা তো স্থায়িত্বের কথা জানতে চাইছে, সক্রিয়তা মানে কি, তাহলে সবগুলোই হবে হচ্ছে উল্টা। কি, এটার ক্ষেত্রে হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটার ক্ষেত্রে হবে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। ঠিক আছে, এইখান থেকে আমি দেখতেছি এই যে এখানে দেখো আর আছে 3টা মানে 3 ডিগ্রি, আর 2টা মানে 2 ডিগ্রি, আর একটা মানে 1 ডিগ্রি, আর নাই মানে এরকম। নিউক্লিওফাইল কোনটা, নিউক্লিওফাইল চেনার উপায় কি, যদি পজিটিভ সাইন থাকে, এখন এই হচ্ছে সরি পজিটিভের প্রতি যে আকর্ষণটা, পজিটিভের প্রতি আকর্ষণ কার থাকবে, যার হচ্ছে নেগেটিভ সাইন থাকবে এবং কি মুক্ত জোড় ইলেকট্রন পাওয়া যাবে। আর শর্টকাটে বলতেছিলাম যে যাদের যৌগের মধ্যে হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের উপস্থিতি পাওয়া যাবে তাদেরকে বলা যায় একদম মোটামুটি হচ্ছে 90% ক্ষেত্রে। আচ্ছা দেখো এখানে মাইনাস আছে মাইনাস আছে মাইনাস আছে, তার মানে নিউক্লিওফাইল। এই দেখো নাইট্রোজেন আছে অক্সিজেন আছে অক্সিজেন আছে, নিউক্লিওফাইল। দেখো এখান থেকে আমি এটা বলছিলাম ইলেকট্রোফাইল, এটা ইলেকট্রোফাইল, এটা ইলেকট্রোফাইল, তাহলে বাদ থাকে কোনটা, এটা, এবং এটার মধ্যে দেখো নাইট্রোজেন আছে, নিউক্লিওফাইল। এইভাবে এটা বলা যায়। আচ্ছা এখন রিয়াকশন গুলাতে ঢুকতেছে, দেখো বলতেছে কোন বিক্রিয়ায় হচ্ছে কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে। কার্বন সংখ্যা বৃদ্ধি পায় কোনটাতে, আমি এখানে লিখতেছি 4 ধরনের ইকুয়েশন দেখতেছি। প্রথম কথা হচ্ছে সমানুকরণটা হবে না, কারণ সমানু মানে তো একই থাকে, মানে একই থাকে। এখন এটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে কি, আমরা জৈব যৌগ খুললেই এই রিয়াকশনটার সাথে পরিচিত হই। এখানে কার্বন আছে একটা, এ হচ্ছে একটা, এটা হইতেছে না। উপরে দেখো হফম্যান ক্ষুদ্রাংশকরণের কথা বলছি, এটা অ্যামাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন করে। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বুঝবো কিভাবে, যদি ব্রুমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড কোথাও পাই, চোখ বন্ধ করে হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ, আমাদের বইয়ে এই ছাড়া আর কোনো রিয়াকশন নাই। তারপর আছে উডস, কিভাবে বুঝবো, এই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড এখানে শুষ্ক ইথারের উপস্থিতি সোডিয়াম যখন দেই তখন হচ্ছে এখানে অ্যালকিন উৎপন্ন করে। এখানে ছিল একটা আর, এটা আলাদা আলাদা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড ছিল, দুইটা একসাথে যুক্ত হয়ে এই আর আর যুক্ত হয়েছে, তার মানে কার্বন সংখ্যা বৃদ্ধি করছে। এই কারণে উডসটা হচ্ছে কি বলতো, কার্বন সংখ্যা বৃদ্ধি করে। ডিকার্বক্সিলেশন আমরা 19 থেকে পড়ে আসছি, এটাকে বলে সোডা লাইম। দিলে কি হয়, এখানে একটা কার্বন ছিল, কার্বনটা হচ্ছে হ্রাস পাইছে। বোঝা গেছে? হফম্যানের ক্ষেত্রেও কি দেখো, এখানে সিও ছিল, এই জায়গাতে কিন্তু সিও নাই, তার মানে কার্বন সংখ্যা হ্রাস পাইছে, এটাও হ্রাসমূলক বিভাজন। তারপরেটাতে আসো, এই হচ্ছে একটা রিয়াকশন, এই রিয়াকশনটাতে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট প্রভাবক বিষ হিসেবে কাজ করে। এখানে ট্রিপল বন্ধন থেকে ডাবল বন্ধনে আইসা সে থেমে যায়। যদি এখানে প্রভাবক বিষ না থাকতো, নিকেল বা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতো, তখন এটা আনসার খ না হয়ে তখন কি হইতো জানো, ক আনসার হইতো, তখন অ্যালকেন উৎপন্ন হইতো। ঠিক সেম রিয়াকশনটাতে। তারপর অ্যালকাইন 1 শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি, দেখো এইখানে অ্যালকাইন 1 শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের বইগুলাতে আছে ধাতব সোডিয়াম দিতে হয়, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড দিতে হয়, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দিতে হয়। যদি ধাতব সোডিয়াম দিই তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটা দিলে লাল বর্ণ হয়, এটা হলে সাদা বর্ণের এখানে অদক্ষেপ পাওয়া যায়। তাহলে এই তিনটার মধ্যে আছে কোনটা, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, এটাই হবে হচ্ছে আনসার। তারপরে এইটাকে বলে হচ্ছে গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারকের সাথে যদি মিথানেল যোগ করি তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। যদি হচ্ছে 2, 3, 4 বা তার চেয়ে বড় কার্বনের হচ্ছে অ্যালডিহাইড যোগ করি তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। যদি কিটোন যোগ করি তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। এখানে দেখো গ্রিগনার্ড বিকারকের সাথে আমি কি যোগ করছি, কিটোন যোগ করছি, তার মানে 100% শিওর এখান থেকে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। তারপরে আসো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়, লুকাস বিকারক ব্যবহার করা হয়। লুকাস বিকারকের সংকেত আমাদের পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে। তারপর এখানে টলেন বিকারকের কথা বলছে, আমি এগুলো সংকেত লিখে দিচ্ছি। গ্রিগনার বিকারকেরটাও লিখছি, ফেলিং দ্রবণটা লিখছি। টলেন বিকারক আর ফেলিং দ্রবণ কি শনাক্তকরণে ব্যবহার করা হয়, এই হচ্ছে অ্যালডিহাইড শনাক্তকরণে ব্যবহার করা হয়। তারপরে আসো, এই হচ্ছে সে আমার একটা রিয়াকশন যেটাকে বলতেছিলাম উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এটা হচ্ছে নামদারি রিয়াকশন, এই জিনিসটা আমরা আগেও দেখছি। এই হচ্ছে সেই ইথার, ইথার উৎপন্ন হয়। উডস তো আগে দেখছি, গ্রিগনার দেখছি, ফ্রিডেলক্রাফট হচ্ছে সামনে দেখব। তারপরে আসো, হ্যালোফ্রেম ফয়লাফ্রেম বিক্রিয়া দেয় না কোনটা, দেওয়ার শর্ত কি, আমার হচ্ছে এমন একটা মূলক থাকা লাগবে CH3CO এবং তার পাশে হয় হাইড্রোজেন যুক্ত থাকবে না হয় কার্বন যুক্ত থাকবে। এবার আসো CH3CH OH, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল, হয় এরকম থাকা লাগবে না হয় এরকম থাকা লাগবে। এই দুইটা শর্ত হইলে সে হচ্ছে দেয়। এখন তুমি দেখো এখানে দেখতেছি CH3CO আছে এবং তার পরবর্তীতে যে কার্বন আছে, তার মানে সে দিবে।
এখানে CH3 সিও পাওয়া যাবে, এখানে আবার H যুক্ত আছে এটাও দিবে। এখানে এটা যদি আমি আঁকতে চাই দেখো এই অংশটুকু লিখতেছি CH3, এই হচ্ছে C ডাবল বন্ধন O, এই হচ্ছে NH2, এই অংশটুকু পাইছি। তারপরে তো আর হাইড্রোজেন অথবা কার্বন নাই, আছে নাইট্রোজেন, তার মানে সে দিবে না। ঠিক সেম CH3 C ডাবল বন্ধন O, এই হচ্ছে OH, সে কি দিবে? সেও দিবে না, কারণ এটার পরে কার্বন অথবা কি থাকা উচিত? হাইড্রোজেন থাকা উচিত, তাইলে দিত। তারপর আসে কোন বিকারকটি হচ্ছে কার্বনিল গ্রুপ শনাক্তকরণে ব্যবহৃত হয়? এই 2,4-DNPH কি করা হয় বলো? কার্বনিল গ্রুপ শনাক্তকরণে। আর লুকাস কি করে? 1,2,3 ডিগ্রি অ্যালকোহল। টলেন বিকারক কি করে? অ্যালডিহাইড। ক্ষারীয় আছে কি? ক্ষারীয়টা হচ্ছে কি বেয়ার পরীক্ষায় ব্যবহার করা হয়। তারপরে আসো নিচের কোন যৌগ হচ্ছে সিলভার দর্পণ পরে? সিলভার দর্পণ পরে কি? ওই অ্যালডিহাইডের মধ্যে এটা কি টলেন বিকারকও দেয়, ফেলিং দ্রবণও দেয়। টলেন বিকারকে সিলভার দর্পণ পরে, ফেলিং এ হচ্ছে কি হয়? লাল বর্ণের অধ্যক্ষেপ পরে। কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে? অ্যালডল ঘনীভবন প্রদর্শন করার জন্য CHO থাকা লাগবেই, এন্ড দেন আলফা হাইড্রোজেন যুক্ত থাকা লাগবে। CHO থাকা লাগবে এবং আলফা হাইড্রোজেন বিহীন হইতে হবে। আমি যদি দেখি এটার মধ্যে দেখো CHO আছে, এটার পাশের কার্বন কি বলে? হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তার মানে কি বলো? এটা হচ্ছে দিবে। এটাতে আসো CHO আছে, তার পাশে আলফা কার্বনই নাই ভাই, তাহলে আলফা হাইড্রোজেন তো দূরের কথা, দিবে না। CHO আছে, তার পাশে আলফা কার্বন আছে, কিন্তু হাইড্রোজেন কি আছে? নাই, সেও দিবে না। এখানে এটা স্ট্রাকচারটা হচ্ছে এটা, এই কার্বনটাতে কি বলতো? হাইড্রোজেন নাই। তারপরে আসো এই হচ্ছে সেই গ্রিগনার বিকারক। গ্রিগনার বিকারকের সাথে আমি কি দিলাম? কার্বন ডাইঅক্সাইডের যদি আদ্র বিশ্লেষণ করি তাহলে চোখ বন্ধ করে এখানে এসিড উৎপন্ন হবে। এখানে দেখি এসিড আছে নাই, এসিড আছে নাই, এসিড আছে নাই, এটা এসিড আছে, তার মানে এটাই হবে আনসার। এখন এই COOH মূলক শনাক্তকরণ করা হয় কিসের সাহায্যে? সোডিয়াম বাইকার্বনেটের সাহায্যে। এখন তুমি যদি বলো Fe3+ কি শনাক্তকরণ করে? ফেনল শনাক্তকরণ করে। সিলভার নাইট্রেট কি? অ্যালডিহাইড, যেটাকে টলেন বিকারক বলি। অবশ্যই এটার সাথে আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করা লাগে। NaNO3 কোনটা? এই অ্যামিন শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আসো এখন বলতেছি কি, এই যে রিঅ্যাকশনটা দেখো তো, ব্রুমিনার কি আছে আমার? পটাশিয়াম হাইড্রোক্সাইড। চোখ বন্ধ করে এটা আনসার কি হবে? আগেই বলছি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এখানে আরো দুইটা নতুন টার্ম দেখলাম, একটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণে কি হয়? এই অ্যালডিহাইড বা কিটোন এটা হচ্ছে অ্যালকেনে পরিণত হয়। এই জায়গায় দেখো এই মূলকটাকে কি বলে? কার্বনিল মূলক বলে। এই কার্বনিল মূলক মিথিলিন মূলকে কনভার্ট হয় কোন রিঅ্যাকশনে? ক্লিমেনসন বিজারণে। এখানে কি ব্যবহার করা হয়? জিঙ্ক অ্যামালগাম ব্যবহার করা হয়। আমাদের বইয়ে জিঙ্ক অ্যামালগাম এই বিক্রিয়া ছাড়া অন্য কোথাও ব্যবহার করা হয় না, ঠিক আছে? আর দেখো উপরে অ্যানিলিনে যদি আমি এই রিঅ্যাকশনটা দেই, এখানে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি দেয়, তাইলেই হচ্ছে আমার কি হয় বলতো? ডায়াজোনিয়াম সল্ট উৎপন্ন হয়। কিন্তু যদি 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, তখন এই জায়গাতে উৎপন্ন হয় হচ্ছে কি? ফেনল। আসো এখানে ক্ষার ধর্মিতা সবচেয়ে বেশি কার? এটা কিভাবে বের করে? 213 দ্বারা মনে রাখো। তার মানে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে এখানে এনিলিন। এই হচ্ছে সেই ক্ষার ধর্মিতার ক্রম। তাহলে এখানে আনসার আছে কোনটা? এই হচ্ছে 2 ডিগ্রির কথা। কার্বিলেমিন দ্বারা জানি কি শনাক্তকরণ করা হয়? বারবার দেখে আসছি, কি বলো? ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের সংকেতটাও কিন্তু আসে। আচ্ছা এটা আবার স্টার দিতেছি কিনা, এটা খুব বেশি পরিমাণে আসে। এখানে একটা অ্যালকাইল হ্যালাইড আছে। পটাশিয়াম হাইড্রোক্সাইডের যদি অ্যাকোয়াস নেই, তার মানে হচ্ছে জলীয়, যেথায় থাকিবে জল সেথায় তৈরি হবে অ্যালকোহল। এই যে দেখো অ্যালকোহল উৎপন্ন হয়েছে। কিন্তু ঠিক সেম রিঅ্যাকশনটাই এই যে RX CH2 এখানে Br, এটাতে যদি হচ্ছে মনে করো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণ নিতাম, অ্যালকোহলিক দ্রবণ নিলে এখানে ডাবল বন্ধন তৈরি হইতো, তখন এমন হয়তো RCH ডাবল বন্ধন, এ হচ্ছে CH2, এমন ডাবল বন্ধন তৈরি হইতো, ঠিক আছে? আচ্ছা তখন এটা আসলে অপসারণ রিঅ্যাকশন হতো, এটা হচ্ছে প্রতিস্থাপন। এখন কি কার দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? OH-। এখন OH- কি? নিউক্লিওফাইল। আর নিউক্লিওফাইলের বাংলা যদি বলতে চাই তাহলে কেন্দ্রাকর্ষীর কথা চলে আসে। দেখো অ্যালকাইল হ্যালাইডের কথা বলতেছে। হ্যালাইড এখানে SN1 বিক্রিয়ার একটা সক্রিয়তার ক্রম আছে। এটা কত? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। এখন যদি বলে SN2 রিঅ্যাকশনের কথা, মানে এই যে রিঅ্যাকশনটা ছিল এইটা, এই যে
কেন্দ্রাকর্ষী রিয়াকশন যেটা আছে এটা হয়েছে, যে এটা আসলে SN রিয়াকশন হয়েছে। এখন SN1 না 2 এটা ডিপেন্ড করতেছে কার উপর, এটা ডিপেন্ড করতেছে SN1 হবে নাকি এটা কয় ডিগ্রি আছে তার উপরে। এখন যদি হচ্ছে 3 ডিগ্রি থাকে তাহলে এটা হচ্ছে SN1 প্রেফারেবল, আর যদি 1 ডিগ্রি থাকে তাহলে হচ্ছে SN2 প্রেফারেবল। তাহলে আমরা SN1 এর সক্রিয়তার ক্রমটা মনে রাখবো এবং SN2 সক্রিয়তার ক্রমটা হচ্ছে তার উল্টাটা। আচ্ছা, SN1টা কি হয় 2 ধাপে ঘটে। আচ্ছা, তাহলে উল্টা হবে না, SN2টা তাহলে কি 1 ধাপে হবে, মানে উল্টা করে একটু মনে রাখতে হবে। আসো তারপরে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটি বেশি সক্রিয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় এটা তৈরি হয়েছে টলুইন, এটা হচ্ছে নাইট্রোবেনজিন, এটা হচ্ছে তোমার ফ্লোরো, আর এটা হচ্ছে সেই তোমার CHO। তুমি বলো এটা হচ্ছে কি বলতো, এটা মেটা নির্দেশক, এটা মেটা নির্দেশক, এটাও কি বলতো মেটা নির্দেশক, আর এটা হচ্ছে কি বলতো অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা। এখন আরেকটা কথা বলতে পারো, এটাও তো অর্থপ্যারা। এখন তুমি বলতে পারো অর্থপ্যারা দিয়ে আপনি কি বুঝাইতে চাইলেন? অর্থপ্যারা, যারা অর্থপ্যারা নির্দেশক তারা হচ্ছে কি সক্রিয়কারীমূলক। তাহলে এখন কি দেখো তো এখানে F মাইনাস, আমি কি বলছিলাম ব্যতিক্রম ছিল কি, এই জিনিসগুলো কি ব্যতিক্রম ছিল না? এই জিনিসগুলো ছিল ব্যতিক্রম, তার মানে তারাও নিষ্ক্রিয়কারীমূলক, সে অর্থপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও নিষ্ক্রিয়কারীমূলক, আর বাকিগুলো তো নিষ্ক্রিয়কারীমূলকই। তাহলে শুধু একটা অর্থপ্যারা আছে যেটা হচ্ছে কি সক্রিয়কারীমূলক। তারপরে দেখো কোন বিকারক ফেনলকে, ফেনলিক OH কে হচ্ছে শনাক্তকরণ করে? আমরা FeCl3 এর কথা জানি, এটা শুধু FeCl3 না, Br2 এবং লিবারম্যান পরীক্ষা দ্বারাও ঠিক সেম আসে। এখানে এই তিনটার যে কোনো একটা কিন্তু থাকতে পারতো। ধাতব সোডিয়াম কিসের ক্ষেত্রে? অ্যালকাইন 1 এর জন্য। লুকাস বিকারক কি 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করার জন্য। সোডিয়াম বাইকার্বনেট দিয়ে কি করে? কার্বক্সিলিক অ্যাসিড। এই সকল রিঅ্যাকশনগুলো আমরা পিছনে দেখছি। তারপরে আসো, এখানে দেখতেছি আমরা এই U3 মানে হচ্ছে আমার কি বলতো ওজনীকরণ। আচ্ছা, উদ্দীপকে জেড জিঙ্ক ব্যবহার না করলে কি হইতো? আচ্ছা, এটা তো বুঝতেছি যে এটা টোটালটা আসলে জারিত হইয়া কি হয়ে যাইতো, অ্যাসিড হয়ে যাইতো, এটা হয়ে যায়। আচ্ছা, সমস্যা নাই। এখন এইখানে দেখো একটা জিনিস তৈরি হয়েছে, এইখান থেকে আমি বলতে পারি এখানে এটা কি ছিল। এখানে কার্বন আছে কয়টা? কার্বন আছে হচ্ছে 2টা। যেহেতু 2টা কার্বন আছে, কয় মোল উৎপন্ন হয়েছে? এই দেখো 2 মোল। এই কারণে এই যে 2টা কার্বন, এই হচ্ছে 2টা কার্বন, এবং তাদের মাঝখানে হচ্ছে ডাবল বন্ধন দিছি। কারণ অ্যালডিহাইড যে উৎপন্ন হয় ওজনীকরণে, এটা শর্টকাট কথা কি, এটা অ্যালকিন ছিল বিদায় অ্যালডিহাইড হয়, আর তা না হয় কি হইতো বলতো অ্যাসিড হইতো। আচ্ছা, অ্যালকাইন থাকলে অ্যাসিড হইতো, অ্যালকিন হইলে কি হয়? অ্যালডিহাইড হয়। যেহেতু এখানে অ্যালডিহাইড হচ্ছে 2 কার্বন, এই হচ্ছে 2 কার্বন 2 কার্বন করে দিয়ে মাঝখানে হচ্ছে এখানে কি করলাম ডাবল বন্ধন দিয়ে দিছি। আচ্ছা, এই যে জিনিসটা আছে এটা কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করার জন্য শর্ত কি? একই কার্বনে কি সেম মূলক থাকা যাবে না। হ্যাঁ, এটা ফলো করছে। প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না, সাবাস, কারণ এখানে সংযোজন দিবে, এখানে পাই বন্ধন আছে, সংযোজন দিবে, প্রতিস্থাপন দিবে না। এখন কি ক্ষারীয় কেমন, ওই যে বেয়ার পরীক্ষার কথা বলতেছে, অবশ্যই সে বেয়ার পরীক্ষা দিবে যেহেতু তার মধ্যে ডাবল বন্ধন আছে। আনসার হবে 1, 2 ও 3। তারপরে এখন এ যৌগ থেকে নাকি হচ্ছে আমার প্রোপানন তৈরি হইতেছে। এই যে প্রোপানন তৈরি হয় এটা কি করছে? জারিত করছে। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড হয়, তবে যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করে তখন কি হয়? তখন কিটোন হয়। এখানে প্রোপানন, এটা কি কেই? এটা হচ্ছে কিটোন। যেহেতু এটা কিটোন, তার মানে এখানে আমার আনসার কি হবে? এই 2 ডিগ্রি অ্যালকোহল। তারপরে বলতেছি এ যে যৌগটা, এ হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। লুকাস বিকারকের সাথে আমরা জানি লুকাস বিকারক 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করে। তাহলে কিভাবে করে? যদি 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে হচ্ছে রিঅ্যাকশন করে লুকাস বিকারক, মানে রিঅ্যাকশন করার কথা যদি বলি, এটা রুম টেম্পারেচারে করে না, হিট দিলে করে। তবে 3 ডিগ্রির ক্ষেত্রে কি করে? দ্রুত সাদা পদক্ষেপ করে। আর যদি 2 ডিগ্রির ক্ষেত্রে বলি, 2 ডিগ্রির ক্ষেত্রে আমার 5 থেকে 10 মিনিট দেরি হয়। এই কারণে হচ্ছে এটা হচ্ছে আনসার। তারপরেরটাতে আসো, তারপরেরটাতে আমি এখানে দেখতেছি Br2 আর KOH, এটা দেখেই তো বলতে পারতেছি এটা হফম্যান ক্ষুদ্রাংশকরণ রিঅ্যাকশন। এই যে বলতেছি উদ্দীপকের প্রথম বিক্রিয়াটি কি 100% শিওর হফম্যান ক্ষুদ্রাংশকরণ রিঅ্যাকশন। এখন বলতেছি বি যৌগটি কোন শ্রেণীর? আমি জানি হফম্যান ক্ষুদ্রাংশকরণে অ্যামাইড থেকে অ্যামিন হয়, তার মানে এটা ছিল অ্যামাইড, এটা হচ্ছে অ্যামিন, আনসার হবে অ্যামিন। বলছে বি যৌগটি HNO2 এর সাথে রিঅ্যাকশন করলে কি উৎপন্ন করবে? আচ্ছা, আমরা ওই পেছনে দেখে আসছিলাম, যদি হচ্ছে 20 থেকে 25 ডিগ্রি হয় তখন এখানে উৎপন্ন হয় কি বলতো অ্যালকোহল। আর যদি এখানে 0 থেকে 5 ডিগ্রি হয় তখন এখানে জানি কি উৎপন্ন হইতো? ডায়াজোনিয়াম সল্ট। ওই যে উপরে লেখা ছিল ডায়াজোকরণ বিক্রিয়া। আচ্ছা, গেল এটা। এখানে একটা নতুন একটা কথা দেওয়া আছে, রোজেনমুন বিজারণ, যা বলা হয় নাই।
তা কি রোজেনমন বিজারণের মধ্যে এখানে দেখো প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেটই ব্যবহার করছে। এটা দেখে কিন্তু আবার ওই ভাবা যাবে না ওই কি জানি বলে আমার কোথায় ছিল অ্যালকাইন থেকে অ্যালকিন হচ্ছে, না, এই ক্ষেত্রে তো আমি অন্য কিছু ব্যবহার করতেছি, এসিড ক্লোরাইড ব্যবহার করতেছি, আমার উৎপন্ন হইতেছে কি বলতো, এই হচ্ছে অ্যালডিহাইড। ঠিক আছে, এই হচ্ছে টোটাল অংশটুকু। দেখেন খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে টোটাল যা যা টপিক আছে সবকিছু এখানে কভার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আপনাদের খুব বেশি উপকার হবে। আপনি আসলে একটু যদি বলি, এখন 3টা 25 বাজে, তো বুঝতেছেন কথা যে রাত জেগে জেগে আপনাদের জন্য করতেছি, অবশ্যই আপনাদের ভালোর জন্য, আপনারা করেন, অবশ্যই উপকৃত হবেন। পরীক্ষার হলে গেলে অবশ্যই আমার কথা মনে পড়বে। হ্যাঁ, আর ক্যামি পাঠশালা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এত কষ্ট করতেছি, এটা করাই যেতে পারে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে।